স্বাগত ভোটের ট্রেনের ১১১তম পর্বে। জাতিসংঘের মহাসচিব তার সফরের লক্ষ্যকে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী বললেও এই সফরে বাদ যায়নি নির্বাচন ও সংস্কারের আলোচনা। ঢাকা ছাড়ার আগের দিন আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার বৈঠক হয়েছে দেশের রাজনৈতিক দল, সংস্কার ও ঐকমত্য কমিশন, জুলাই আন্দোলনের তরুণ যুবা এবং সুশীল সমাজদের নিয়ে। এসব বৈঠক কী বার্তা দেয়, আজকে সে নিয়ে করবো আলোচনা। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন। অধ্যাপক রুহুল আমিন, স্বাগত আপনাকে আজকের ভোটের ট্রেনে। আজকে জাতিসংঘ মহাসচিবের আজকে সফরের তৃতীয় দিন, কালকে উনি ঢাকা ছাড়বেন। আজকে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে ঐকমত্য কমিশনের, তারপরে বিভিন্ন যে সংস্কার কমিশন, এই যে সংবিধান, নির্বাচন, জুডিশিয়ারি, পুলিশ কিংবা দুর্নীতি দমন কমিশন, এদের সবাইকে নিয়ে একটা মিটিং হলো। সবাইকে নিয়ে একসঙ্গে এই গোল টেবিল যে মিটিংটা হলো এই জাতিসংঘ মহাসচিবের সঙ্গে, এইটাকে কিভাবে দেখছেন আপনি? জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশের সফর আর অন্যান্য দেশে উনি যে সফরগুলো করেন তার ভিতরে গুণগত এবং কূটনৈতিক পার্থক্য আমার সামনে দেদীপ্যমান। আমার কাছে মনে হয়েছে জাতিসংঘ মহাসচিব এই সফরটাকে অনেকটা মনের গভীর থেকে করেছেন এবং উনি মনের দরদ এমনভাবে মিশিয়েছেন। এটা দুটো কারণ হতে পারে। একটা হলো বাংলাদেশ শোষিত, নির্যাতিত এবং মুসলিম জনপথের দেশ এবং দীর্ঘ 15-16 বছর ধরে একটি নিষ্ঠুর স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়ে যে দেশের মানুষ মাত্র 1 মাসেরও কম সময়ে একটি আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে 16 বছরের স্বৈর শাসনকে পদদলিত করে, তাকে তিরোহিত করে, বিতাড়িত করে বাংলাদেশকে গণতন্ত্র, সুশাসন এবং শান্তির একটি পথে যাত্রা করতে সক্ষম হয়েছে। সেই মুহূর্তে একটা দেশের বৈশ্বিক গণতন্ত্রায়নের যাত্রাকালে এই সুন্দর সন্ধিক্ষণে আমার মনে হয়েছে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে খুবই আপ্লুত এবং উচ্ছ্বসিত। এবং উনি যেহেতু জাতিসংঘের মহাসচিব, কাজ স্বাভাবিকভাবে তার ভিতরে একটা আন্তর্জাতিকতা বোধ কাজ করে এবং আন্তর্জাতিক অনেক শান্তি এবং শৃঙ্খলা এবং শান্তি এবং সহযোগিতা যাতে বৃদ্ধি পায় এর বিরাজ করে, সেই দিকেই জাতিসংঘ মহাসচিব গুরুত্ব দিয়ে থাকেন। এবং উনি দেখেছেন যে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এই যে নবজাগরণের দিকে এবং নতুন একটা যুগে প্রবেশ করলো, এখানে উনি ব্যক্তিগতভাবে উচ্ছ্বসিত। দ্বিতীয়ত, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সকালের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর ইউনূসের সাথে তার যে বিশ্বব্যাপী, তার যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এই যে বিশাল ব্যক্তিত্বের সাথে এবং জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত বন্ধুত্ব, এই বন্ধুত্বের কারণে বাংলাদেশকে উনি পরমভাবে আপন করে নিয়েছেন। তৃতীয়ত, যে রোহিঙ্গা জনগোষ্ঠী, আজকে 10 লক্ষের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী, এবং তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ দুর্দশা লাঘব করা এবং তাদের একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া, তাদের দেশে তারা নিশ্চিত এবং সম্মানজনকভাবে যদি তারা দেশে ফিরতে চায়, সে ব্যাপারে যদি জাতিসংঘের কিছু করার থাকে সেই ব্যাপারে করার জন্য। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়েও আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, ছাত্র শিক্ষক যাই বলেন। আমরা এখানে এটা বুঝতে চাচ্ছি যে এই যে ওনার এই সফরটা, তো উনি স্পষ্ট করেছেন, উনি বলেছেন যে এই নিপীড়িত জনগোষ্ঠী, নিপীড়িত মুসলিম জনগোষ্ঠী, উনি এভাবে বলেছেন, তাদের সঙ্গে এবং তাদের যারা জায়গা দিয়েছেন অর্থাৎ হোস্ট বাংলাদেশি, তাদের সঙ্গে উনি সলিডারিটি শেয়ার করতে আসছেন, এটা স্পষ্ট। কিন্তু এটা কি শুধু যে রোহিঙ্গা ইস্যু, নাকি এই বৈঠকের কোনো রাজনৈতিক দিকও আছে? এখন তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, উনি ওনার বক্তব্যেও এটা বলেছেন। এবং ওনার বক্তব্যে উনি এও বলেছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে যে আশা সঞ্চার হয়েছে গণতান্ত্রিক বিকাশের বা সমৃদ্ধির, সেইটাকে জাতিসংঘ স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মানে কি আসলে? জাতিসংঘের, আমরা জানি যে জাতিসংঘ কিন্তু সুপ্রা ন্যাশনাল অথরিটি নাই। জাতিসংঘ কোনো দেশ বা কোনো জাতিরাষ্ট্রকে কোনো কাজের জন্য বাধ্য করতে পারে না, জাতিসংঘটা অ্যাডভাইস করতে পারে। তারপরও জাতিসংঘের একটা বিশাল গুরুত্ব রয়েছে পৃথিবীর যে কোনো অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। এবং বাংলাদেশের মতো একটি দেশ যারা 16-17 বছর ধরে একটা, আমি আগেই বলেছি, নিষ্ঠুর স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট ছিল, সেই দেশে যদি নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক সংস্থার পাশে থাকাটা অত্যন্ত জরুরি। এবং জাতিসংঘের মহাসচিব সেই দিকটা
দিকটাকে কিন্তু সামনে উন্মোচিত করেছেন। এবং আপনি যেটা বললেন, এটা রাজনৈতিক গুরুত্ব। পৃথিবীর যে কোনো ঘটনার কিন্তু একটা রাজনৈতিক তাৎপর্য আছে। আমরা একটা ডোমেস্টিক পলিটিক্স আর একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, দুটো পলিটিক্স কিন্তু পাশাপাশি যাই। এবং পৃথিবীর কোনো অংশে কোনো ঘটনা ঘটে না যার আন্তর্জাতিক প্রভাব থাকে না, আন্তর্জাতিক সংযুক্তি থাকে না। বাংলাদেশের গণতন্ত্রের জন্যে আমরা যদি বাংলাদেশের সুন্দর নির্বাচন মাধ্যমে সামনে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চাই, গণতান্ত্রিক শান্তিময় বাংলাদেশ সৃষ্টি করতে চাই, তাহলে এটা বিশ্ব গণতন্ত্র থেকে স্ক্যাটারলি কিছু করতে পারবে না। কাজে বাংলাদেশের রাজনীতি বিশ্ব রাজনীতির সাথে যুক্ত এবং জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা হিসেবে সুপ্রান্যাশনাল অথরিটি যার নাই, অথচ প্রত্যেক দেশের ডোমেস্টিক পলিটিক্সে জাতিসংঘ তার ইনফ্লুয়েন্স এবং তার প্রভাব বিস্তার করতে পারে, সেই জায়গা থেকে জাতিসংঘ তার সার্বিক সহযোগিতা এবং সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং বাংলাদেশের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ। কিন্তু আপনি আপনি আপনার বক্তব্যে বলছেন যে কোন একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ কথা বলতে পারে না, এবং যেটা আমরা দেখলাম যে এই যে বৈঠকটি হলো, এটি কিন্তু মানে সব রাজনৈতিক দল একদিকে যেমন ওয়েলকাম করেছে, তাদের এই বৈঠকটিকে স্বাগত জানিয়েছে, আবার কারো কারো এই ব্যাপারে কিন্তু একটু মানে প্রশ্ন ছিল, বা যেটাকে বলি যে একটা আনকমফোর্টেবলনেস, এই ধরনের একটা ব্যাপার ছিল। যেমন ধরেন যে বিএনপির মহাসচিব উনি বের হয়ে বলেছেন যে উনি বোঝেন না, ওনার কথাটা এমন ছিল যে আমি বুঝি না এই গোল টেবিল বৈঠকের মানে কি। আপনি আপনি মানে কি বলবেন, মানে আপনি কি বুঝতে পারছেন যে এই গোল টেবিল বৈঠক আসলে কি বার্তা দিচ্ছে, বা ফখরুল সাহেব কেন বুঝছেন না? আমার কাছে মনে হয়েছে এই গোল টেবিল বৈঠকটি অত্যন্ত তাৎপর্যময়ী, কারণ বাংলাদেশের এখনকার যা কিছু ঘটছে তা কিন্তু খুব স্বাভাবিক এবং সাধারণ কোনো ঘটনা না। এমন না যে বাংলাদেশ একটা অত্যন্ত শান্তিময় পরিবেশ বিরাজ করছিল এবং এই বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব আসলেন এবং কূটনৈতিক সৌন্দর্য, কূটনৈতিক কার্টিসি মেনটেন করে উনি একটা মিটিং করে চলে গেলেন। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় নেই। আমরা এখনও জানি না আমাদের দেশের আসলে ভবিষ্যৎ কী। কারণ আপনি চিন্তা করুন, মাত্র 7-8 মাস হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। 7-8 মাস আগে 5 আগস্টের সকালবেলায় তো কেউ কখনো ভাবেনি যে স্বৈরশাসনের অবসান ঘটবে এবং এখানে আমরা কথা বলতে পারবো। এই যে আমরা আজকে টেলিভিশনে কথা বলছি, তখন আইসিটি অ্যাক্ট দিয়ে আমাদের এমনভাবে ঘিরে রাখা হয়েছিল যে আমরা টেলিভিশনে কথাও বলতে সাহস পেতাম না। এবং স্যার এটাও তো বাস্তব যে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা কেন ওই জাতিসংঘ মহাসচিবের সামনে টাইমলাইন দেব, সরকার আছে, তাদের কাছে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, বা এটা তো আসলে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ব্যাপার। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ কোন পথে যাবে। সেই ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের সামনে এই আলোচনাটা আসলে কতটা যৌক্তিক, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব স্যার। আজ ভোটের ট্রনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন। স্যার, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে এটা তো আসলে একটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনিও বলছেন, তো এইটা নিয়ে আলাপ আলোচনা জাতিসংঘ মহাসচিবের সামনে, এটা কি মানে ভালো ব্যাপার নাকি মানে কেমন ব্যাপার? এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই আলোচনার দরকার ছিল। কারণ আমি আগে বলেছি যে একটা বিশেষ প্রেক্ষিতে আমরা বাংলাদেশ দাঁড়িয়ে আছি। আমরা একটা সংস্কার করব এবং সংস্কারের পরে নির্বাচন করব এবং নির্বাচন কত সময় করব, এই সমস্ত আমাদের ডোমেস্টিক ইস্যুতে আমরা কিন্তু এখনও আমরা কিছু জানি না। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপও আমরা দেখছি এবং অনেক কথা হচ্ছে। কোনো বড় বড় দল বলছেন এখনই নির্বাচন দিতে হবে মিনিমাম সংস্কার করে। আবার আমাদের ছাত্র তরুণ যারা মুক্তিযুদ্ধের 36 জুলাইয়ের বিপ্লবে সম্মুখ সারিতে ছিলেন, সেই ছাত্র তরুণ তাদের যে পার্টি এবং তাদের নেতৃবৃন্দ তারা বলছেন যে না, আমরা বিচার, গুম এবং হত্যা এবং সমস্ত সংস্কার শেষ না করা পর্যন্ত আমরা ইলেকশন করব না। তারা কিন্তু কোনো টাইম লাইনের কথা বলছে না। আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস বলছেন যে এগুলো তো স্পষ্ট ব্যাপার, কিন্তু জাতিসংঘ মহাসচিব এখানে কি করবে? সে কি আসলে ডিফাইন করবে যে আসলে সংস্কার কতটা হবে বা নির্বাচন কবে হবে? তা একদম না। আমি এই কনফারেন্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং বিএনপির মহাসচিব প্লাস ওনার সাথে সালাউদ্দিন সাহেব ছিলেন, ওনাদের বক্তব্য শুনেছি। সালাউদ্দিন সাহেব তো ক্লিয়ারলি বলছেন যে জাতিসংঘের মহাসচিব বলছেন এটা আপনাদের আভ্যন্তরীণ বিষয়, কত সময় আপনারা নির্বাচন করবেন এবং কী কী সংস্কার করবে এটা সম্পূর্ণ আপনাদের আভ্যন্তরীণ বিষয়। এবং উনি এ ব্যাপারে কোনো ওই যে ইন্টারফিয়ারেন্স সেটা উনি করেন নাই। এটা একটা ডিপ্লোম্যাটিক কার্টিসি, রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে উনি বসছেন এবং এই বসাটা আমি একটু পার্থক্য দেখতে পাচ্ছি। আমি যেটা প্রথমে বললাম শুরুতেই যে পৃথিবীর অন্যান্য একটা স্বাভাবিক
পরিবেশে একটা দেশের সাথে জাতিসংঘের মহাসচিব যেমন বসতেন, বাংলাদেশ ঠিক তেমন বসেননি। বাংলাদেশটাকে উনি, আমার মনে হয়েছে মাইন্ডসেট দেখে, আমি মনোজাগতিক দিক থেকে দেখি বাংলাদেশকে উনি নানা কারণে খুব আপন করে নিয়েছেন এবং এখানে অনেক আবেগও কাজ করেছে। উনি জাস্ট আমাদের সাথে বসছিলেন, সর্বশ্রেণীর মানুষ, রাজনৈতিক দল ছিল সেখানে, সুশীল সমাজ ছিলেন এবং সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন এবং সেখানে উনি বক্তব্য দিয়েছেন, অনেকটা বন্ধুত্বমূলকভাবে কথা বলেছেন এবং বাংলাদেশে যা হচ্ছে সেখানে জাতিসংঘের যদি কোনো কোঅপারেশন থাকে, যদি কোঅপারেশন প্রয়োজন হয় উনি সেটা করবেন, সেই বার্তাটাই উনি দিয়েছেন। এবং এই বাংলাদেশের অবস্থা, স্যার, জাতিসংঘ মহাসচিব কিন্তু মানে কিছু বার্তা দিয়েছেন, যেমন উনি বলেছেন যে উনি বিশ্বাস করছেন বা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। ওনার ভাষায় উনি বলেছেন যে একটা ট্রানজিশন এবং একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে উনি কয়েকটা বিষয়ে অ্যাসিস্ট বা সহযোগিতার কথা বলেছেন। প্রথমত উনি যেটা বলেছেন যে পিস, শান্তি প্রতিষ্ঠার সহযোগিতার কথা বলেছেন, ন্যাশনাল ডায়ালগ মানে জাতীয় সংলাপের ব্যাপারে, এবং আরেকটা বলেছেন যে ট্রাস্ট অ্যান্ড হিলস প্রতিষ্ঠার ক্ষেত্রেও, এই সবার সঙ্গে এই আস্থা বিনির্মাণের ক্ষেত্রেও উনি সহযোগিতা করতে চান। তো জাতিসংঘের এই সহায়তার তো এর আগেও কিন্তু এসেছে বিভিন্ন সরকারের সময়, এর আগেও বাংলাদেশের ইতিহাসে। জাতিসংঘ যেখানে এসেছে সমঝোতা করার জন্য, বাংলাদেশের ইতিহাসে সেই সমঝোতার ইতিহাসগুলো তো সুখকর নয়, পারেনি এই দেশের রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে। তো এইখানে উনি যেভাবে বলছে যে জাতিসংঘ সহযোগিতা করতে চায়, সেই সহযোগিতাটা কি মানে সুখকর হবে, ভালো হবে? ওয়েল, আমাদের ডোমেস্টিক পলিটিক্স আমি যদি গত 20 বছর ধরে আনি, তাহলে আমি দেখি আমাদের প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর মৌল রাষ্ট্রগুলোকে আমাদের নির্বাচনের ব্যাপারে সরাসরি জড়িত হতে দেখেছি। তখন কিন্তু আমরা এই প্রশ্নটা এইভাবে বলিনি। আর জাতিসংঘ তো কোনো দেশ নয়, জাতিসংঘ সকল দেশের একটি কনফেডারেশন এবং আন্তর্জাতিক সমাজের একটি মুরব্বী এবং গার্ডিয়ান। কাজে জাতিসংঘের মহাসচিব তার গুড উইস ব্যবহার করে যদি উনি আমাদের সাথে বসে আমাদের ডোমেস্টিক ব্যাপারে কথা বলতে চান এবং কোনো রকম ইন্টারফেয়ার না করে যদি উনি আমাদের আকাঙ্ক্ষার সাথে একাগ্রতা পোষণ করেন, যেটা উনি বলছেন সলিডারিটি, সংহতি জানান, এবং যদি ওনার পক্ষে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সে সহযোগিতা করবেন। যেমন আমরা মনে করি যে আমরা যে যুদ্ধ অপরাধের যে বিচার যে হলো এবং যে 36 জুলাই বা অগস্টে যে গণহত্যা হলো বাংলাদেশে, এই গণহত্যার জাতিসংঘ রিপোর্ট কিন্তু প্রকাশিত করলো। আমরা তো আমাদের সরকার থেকে এই রিপোর্ট প্রকাশ করতে পারিনি এখনও, এবং আমি যতটা জানি যে আমাদের সরকার থেকে এখনও কম্প্রিহেনসিভ কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি এবং কবে নাগাদ হবে সেটা আমরা জানি। অথচ এই কাজটা ছিল আমাদের 1 নম্বর কাজ এবং আমাদের ছাত্ররাও কিন্তু এটাই দাবি করেছিল এবং অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন ফোরামেও একই দাবি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সুশীল সমাজ থেকেও আমরা এই দাবি করেছি, রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু একই দাবি করছে, কিন্তু সরকার থেকে এটা করতে পারেনি, কিন্তু জাতিসংঘ সেটা করেছে। তার মানে ইট ডাজন্ট মিন যে জাতিসংঘ এটা ইন্টারফেয়ার করেছে, এটা একটি কাজের অংশ এবং আন্তর্জাতিক সমাজের মুরব্বী হিসেবে আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক দায়িত্ব পালন করা মাত্র। এবং এটা স্যার এইখানে আবার কেউ তো এই যে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিকতা, ওনার যে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে এত ভালো সম্পর্ক, এই যে জাতিসংঘ মহাসচিবও সেটা বিভিন্ন জায়গায় গিয়ে স্বীকৃতি দিচ্ছেন, এই জিনিসটাকে তো আবার অনেকে সন্দেহের চোখে দেখছে। বলা হচ্ছে যে মানে এগুলোর পেছনে আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র আছে কি না, এই ধরনের তো গুজব গুঞ্জন এগুলো আছে, নাকি এর বাস্তবতাও আছে স্যার? এখন না না ঠিক আছে, মানুষের পারসেপশন ডিফারেন্স থাকতে পারে, যে যেভাবে দেখে সেভাবে হতে পারে, কারণ এটা আমাদের একটা সংশয় এবং আমরা সোশ্যাল সায়েন্সে আমরা যেটা সংশয় করি বা যে ধারণা করি বা ভবিষ্যৎবাণী করি সেটা আমি করতেই পারি, আমি আমার মতো করতে পারি, আপনি আপনার মতো করতে পারেন, এখানে 10টা মতো হতে পারে, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু মূল সমস্যা যেটা, নির্বাচন কবে হবে, আজ না কাল, এবং সংস্কার কবে শেষ হবে, কোন মাত্রায় শেষ হবে, এসব ব্যাপারগুলো ডিসিশন নেবে দেশের সমস্ত জনগণ মিলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তো আমি আজকে পত্রপত্রিকাতে দেখলাম বিভিন্ন মাধ্যমে যে ডক্টর ইউনূস তো বলেছেন যদি আমরা সীমিত আকারে আমরা যদি সংস্কার করি শর্ট টার্ম ক্যানভাসে, তাহলে এটা ডিসেম্বরের ভিতরে আমরা ইলেকশন করতে পারবো। আর যদি আমরা একটু বড় পরিসরে করতে চাই তাহলে হয়তো আগামী বছর জুন লাগাত লেগে যেতে পারে। তো এখানে এটা তো ডক্টর ইউনূসের বক্তব্য এবং এখান থেকে আমরা মনে করি যে সরকারের বক্তব্য এটা, তাহলে বোঝা যাচ্ছে যে
একটা সীমা সরকার মোটামুটি কবে নির্বাচন হবে সেটা কিন্তু সরকার আমার একটা ধারণা দিয়েছে, তো এখানে অস্পষ্টতা কিছু নাই। স্যার একটু স্যার এখন আমরা একটু অন্য দিকে একটু যাই। সেটা হলো যে যেটা পররাষ্ট্র উপদেষ্টা উনি ওনার ব্রিফিংয়ে বলেছেন যে জাতিসংঘ মহাসচিব এই বাংলাদেশের বিরুদ্ধে যে অব্যাহত অপপ্রচার সেটার ব্যাপারে উদ্বিগ্ন বা উদ্বেগ জানিয়েছেন, মানে উনি বুঝতে পারছেন যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। এইটা কি ডক্টর ইউনূস সরকারের বা অন্তর্বর্তী সরকারের একটা বহুমুখী কূটনীতির বিজয় হিসেবে দেখছেন কিনা, আমরা এই প্রশ্নের উত্তর স্যার আপনার কাছ থেকে নেব। স্যার আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে এই যে জাতিসংঘ মহাসচিব এটা মানে স্বীকার করছেন যে বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার আছে, অপপ্রচার তো ছিল এই প্রতিবেশী দেশের মিডিয়া সহ সারা পৃথিবীব্যাপী, যে এখানে কোনো একটা চরম গোষ্ঠীর উত্থান হলো কিনা। তো আমরা তো সমালোচনা করলাম, এখন আপনার কাছে যেটা জানতে চাই যে এটা মানে আসলে কি ধরনের একটা অর্জন এই সরকারের জন্য, আর যে সংস্কারের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এখনও তো পার্থক্য দেখা যাচ্ছে এই যারা এর পক্ষ আছে, অংশীজন আছে। আপনার কি মনে হয় যে না সত্যিই শেষমেশ বাংলাদেশ একটা জায়গায় গিয়ে একমত হতে পারবে, যাতে একটা মানে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করছে সেটা যাতে হয়? আচ্ছা, প্রথম আমি আপনার শেষ প্রশ্ন উত্তর দিই যে বাংলাদেশ আসলে পারবে কিনা। দেখুন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আমাকে একজন খুব গ্রামের সাধারণ এক মুরব্বী বলেছেন, বাট হি ইজ ভেরি জিনিয়াস। এবং আমি ভাবতে থাকি তখন থেকে যে ষড়ঋতুর দেশ, এখানকার মানুষ প্রতি মুহূর্তে তার মত বদলায়, এবং এত বেশি দল মত এবং এত বেশি আমাদের চিন্তার স্বাধীনতা যে আমরা কোনো একটা ছোট্ট ঘটনাকে নানা আঙ্গিকে দেখতে চাই। কাজে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সমাজের মানুষগুলো খুবই জটিল এবং আমাদের বিশ্লেষণ প্রক্রিয়াও জটিল। কাজে আমাদের মতামতও এটা জটিল হবে, আর সেটা আমাদের জাতি রাষ্ট্রের ইলেকশন এবং আমাদের বাংলাদেশের সামনের কাজগুলোকে অবশ্যই একটা জটিল পথেই দিয়েই পরিচালিত করতে হবে। কিন্তু এই জটিলতার মাঝ দিয়ে আমাদের সমাধানে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আসতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের রাজনীতিবিদ, আমাদের সুশীল সমাজ, আমাদের সরকার এবং আমাদের দেশের আপামর জনগণ নিশ্চয়ই সেদিকে খেয়াল করেই বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনার পথেই আস্তে আস্তে এগোতে পারবে সাকসেসফুলি। এর আগে যে প্রশ্নটা আপনি করলেন যে কূটনৈতিক বিজয় নাকি কূটনৈতিক, আমরা এটা কীভাবে দেখব? এটা ঠিক যে জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশের নতুন যে পট পরিবর্তন হলো, তারপর থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, এটা তো আমাদের সাউথ এশিয়ান সুপার পাওয়ার এবং একটা বৈশ্বিক মোড়ল রাষ্ট্র। তার মানে স্যার আপনি এটিকে মানে এই অন্তর্বর্তী সরকারের একটা অন্যতম বিজয় হিসেবে দেখছেন। স্যার আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।